নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব রাজারহাটের একটা নতুন ফ্ল্যাটের সত্য ভৌতিক ঘটনা। আমি তোমাদের সাথে আছি রিতম। যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছে দীপা মৈত্র দিদি, বিহার থেকে। দিদি যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করছি। আমার নাম দীপা মৈত্র, আমার বাড়ি বিহারে। আমার সংসারে আমি, আমার হাজবেন্ড আর আমার 8 বছরের বেবিকে নিয়ে আমাদের সংসার। ঘটনাটা আমার জীবনে ঘটেছিল 2016 সালে। তখন আমার ছেলের বয়স 8 বছর। আমার হাজবেন্ড তখন বিহারে একটা জায়গা কাজ করতো, কিন্তু হঠাৎ করে 2016 মার্চ মাসে ওনার চাকরিটা কিছু কারণে চলে যায়। দেন আমাদের সংসারে নেমে আসে প্রচণ্ড গরিবতা। মানে প্রথম কথা হচ্ছে আমরা মধ্যবিত্ত, আমরা পালিয়ে বিয়ে করেছিলাম। বাড়ির দুপক্ষ থেকেই মানেনি, না ওর বাড়ি থেকে না আমার বাড়ি থেকে। ঘটনাটা ঠিক এরম ঘটে, আমরা নিজের মতো সংসার গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু যখন ওর কাজ চলে গেল তখন আমরা অনেক সমস্যায় পড়ে গেলাম। খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছিল, আর একটা 8 বছরের বাচ্চাকে সামলানো, অনেক প্রবলেমের মধ্যে চলছিলাম। আমাদের দুজনের মধ্যে অশান্তি লেগে থাকতো, অনেক কিছু। তো 2016 ঠিক শেষ হবে ওরম টাইমে, মানে ওই ডিসেম্বর মাসের দিকে আমার হাজব্যান্ড একটা খোঁজ পায় কলকাতার রাজারহাটে নাকি একটা হোটেলে কাজ আছে। আমার হাজব্যান্ড আগে বলে দিই শেফ একজন, ঠিক আছে। তো যেহেতু উনি হোটেলে একটা কাজের খোঁজ পায়, তো বলে ঠিক আছে ওখানেই চলে যাব। তো আমাকে আর ছেলেকে তো একা রেখে যেতে পারবে না, সেহেতু আমাদেরকেও নিয়ে যায়। আমরা ডিসেম্বরের, মনে আছে আমার, ঠিক 15 তারিখে আমরা রাজারহাটের একটা ফ্ল্যাটে ঢুকি। ফ্ল্যাটটা প্রায় নতুন। ফ্ল্যাটটা 2 তলায় ছিল। ফ্ল্যাটটা পুরো হচ্ছে তোমার 7 তলা, আমরা 2 তলায় থাকতাম। আমাদের নিচে একজন বয়স্ক কাকু কাকিমা থাকতো, যারাই ওনার, ঠিক আছে। তো আমরা ফ্ল্যাটটা নিই, আমাদের হোটেল থেকেই ফ্ল্যাটটা দেওয়া হয়। আমার হাজব্যান্ড যেহেতু খুব ভালো শেফ ছিলেন, সেহেতু স্যালারিও মোটামুটি ভালোই দেয়, আর ফ্ল্যাটটায় থাকার জন্য দেয়। ফ্ল্যাটটায় যখন আমি ফার্স্ট এন্ট্রি করি না, আমার ফ্ল্যাটটা যথেষ্ট ভালো লাগে সত্যি বলতে। আর চারিদিকটা না খুব নিস্তব্ধ। মানে রাজারহাটের জায়গাটার আমি ঠিক নাম বলছি না, বাট ওটা না একটা মানে গ্রাম টাইপের বলতে পারো। অত বড় শহরের মধ্যেও একটা পাড়া রয়েছে যেখানে একটু গ্রামতা আছে, যেখানে চারিদিকটা খুব নিস্তব্ধ। ফ্ল্যাটের চারদিকটা ঝোপঝাড় আর গাছপালায় ভর্তি। আর 7 ফ্লোর অবধি আমাদের লোকজন থাকে, পুরো ফ্ল্যাটটাই ভর্তি। আর 4 নম্বর যে ফ্লোরটা আছে ওখানেও আমার হাজব্যান্ডের সাথে আরেক দাদা কাজ করতেন, ওর ফ্যামিলি নিয়ে থাকতো। আমরা যখন ফার্স্ট এন্ট্রি করি আমাদের খুব ভালো লাগে ফ্ল্যাটটা। তো আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে যেত, আমি বাড়িতে থাকতাম। এরম করে করে না দিন চলছিল প্রায় 1 সপ্তাহ। তারপর জিনিসটা একটু অন্যরকম শুরু হলো। আমরা যে ফ্ল্যাটে থাকতাম, প্রথম কথা ফ্ল্যাটে না কেউ কারোর সাথে কথা বলতো না। আমি প্রথমে ভাবতাম যে ফ্ল্যাটের জীবনটাই হয়তো এরকম, নিজের মতো খাও দাও, নিজের ঘরে থাকো। তো আমার হাজব্যান্ড ঠিক সকাল 8টার মধ্যে বেরিয়ে যেত, আর ঢুকতে ঢুকতে ঠিক 10টা, 11টা, 12টা, কোনোদিন 1টাও বেজে যেত। আমি সারাদিন একাই থাকতাম। একটাই রুম ছিল ঘরটার মধ্যে, আর ওয়াশরুম আলাদা ছিল। তো আমি আর আমার ছেলে ঠিক সন্ধ্যা 7টা বাজে, দিনটা বৃহস্পতিবার ছিল, ডেটটা ঠিক মনে নেই আমার, আমি ওকে পড়াচ্ছি। আর বাথরুমের দরজাটা না হালকা খোলা, মানে আমি ছিটকিনিটা দিইনি বাথরুমের। আমার যেন কন্টিনিউয়াস মনে হচ্ছিল ওই বাথরুমের ফাঁকা জায়গাটা দিয়ে আমাকে কেউ দেখছে। তো আমি না 2-3 বার বাথরুমের দিকে তাকাই, যেহেতু বাথরুমের লাইট জ্বলছিল না, অন্ধকার ছিল। তো একটু গাটা না কেন ছমছম করছিল। আমি হয়তো ভাবলাম নতুন জায়গা, আমি বাথরুমটা আটকে দিলাম। কিন্তু এই যে জিনিসটা শুরু হলো না ফ্ল্যাটে ঢোকার 1 সপ্তাহ পর থেকে, এটা কন্টিনিউয়াস আমার সাথে হতে থাকলো।
আমি যখন রান্না করতাম আমার মনে হতো আমার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। প্রথমেই ভাবতাম আমার ছেলে, কিন্তু আস্তে আস্তে যত দিন গেল আমি বুঝলাম না, ওটা না কোনো বাচ্চা না, খুব একটা মানে লম্বা চওড়া কেউ, মানে তোমার পেছনে কেউ যদি লম্বা চওড়া এসে দাঁড়ায় না, তুমি বুঝতে পারবে একজন লম্বা মানুষ দাঁড়িয়ে রয়েছে। আর সব থেকে যেটা আমাকে অবাক করতো, আমি যখন রান্না করতাম আর হঠাৎ করে পেছন ঘুরতাম না, আমার মনে হতো আমি কারো বুকে একটা ধাক্কা খেলাম। আর সারাটা দিন না কিরম একটা দিন কাটতো। প্রথম এক সপ্তাহ এত সুন্দর কেটেছে বলতে পারবো না। তারপর না আস্তে আস্তে আমার মনে হতে লাগলো ঘরে না আমি আর আমার ছেলে না, আরও একজন রয়েছে। বেসিক্যালি আমি বলতে গেলে আমি দুপুরে একটু ঘুম দিই, মানে খাওয়া দাওয়ার পরে আমি একটু বেসিক্যালি ঘুমাই, কিন্তু এক সপ্তাহ এই রুমে ঢোকার পর থেকে না, এক সপ্তাহ আমি ঘুমিয়েছি, মিথ্যা কথা বলে তো লাভ নেই। আমি 2-3টের সময় ঘুমাতাম, ওই 6টায় উঠতাম, উঠে ছেলেকে পড়াতাম। তো ওখানে কি জিনিসটা হলো, ছেলে 2-3টের মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো। আমি যখন শুতাম না, আমার মনে হতো আমার বেডের ওপরে কেউ একটা উঠে বসলো, আমার পায়ে কেউ একটা টাচ করছে। আর এটা যে পুরুষের টাচ তোমরা বুঝতে পারবে, কিন্তু আমি না কাউকে দেখতে পেতাম না। আমি সন্ধ্যাবেলা ছেলেকে পড়ানো হয়ে গেলে ঠিক 8টা বাজে, ওরকম টাইমে না আমার ছেলে খেলতো আর আমি টিভি দেখতাম। আর সেই টাইমেও আমার মনে হতো না ঘরের মধ্যে কেউ একটা হাঁটা চলা করছে। তো একদিন রাতে কি হলো, আমার হাজব্যান্ড বলল আস্তে আস্তে আমার হাজব্যান্ডের রাত 1টা বাজবে। আমি বললাম যে ঠিক আছে, আমি রুমের মধ্যে একা বসে রয়েছি আর আমার ছেলে ঘুমাচ্ছে, তখন বাজে 12:30। আমার মনে হচ্ছিল আমার ঘরের মধ্যে না কেউ একটা হাঁটছে, খুব মানে পাইচারি করে না এদিক থেকে ওদিক, আর খুব পায়ের ভাঁড়গুলো খুব মোটা মোটা, কারণ ধিপ 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 একটা আওয়াজ হচ্ছে। আর আমি বুঝতে পারছি, প্রথমে ভাবলাম ইঁদুর বা অন্য কোনো পোকামাকড় হবে, বাট না, সেটা আমি আওয়াজ পাচ্ছি না, আমার একদম সামনে হচ্ছে জিনিসটা, আমি বুঝতে পারছি কেউ একটা হাঁটছে। তো আমি না একদম ভয়তে চুপচাপ একটা কোনায় বসে আমি আমার ফোনের দিকে তাকিয়ে আছি, কোনো দিকে আমার কিন্তু ফোনের দিকে মন নেই। আমি বুঝতে পারছি কিছু একটা খুব ভয়ঙ্কর জিনিস হচ্ছে, কিন্তু আমি কোনো কিছু করছি না, মানে আমি জানি আমি ভয় পেয়ে গেলে আজকে হয়তো কোনো ক্ষতি হয়ে যাবে। তো আমি না নিজের মতো ফোন দেখছি, আমি কোনো দিকে তাকাচ্ছি না। হঠাৎ করে দাঁড়াম করে একটা বাসন পড়ে গেল, আর আমি না প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম। পুরো ঘর নিস্তব্ধ। আমার ছেলে উঠে পড়লো, উঠে বলছে মা মা কি হয়েছে? আমি বললাম না 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 না, কিছু না, তুই তুই ঘুমিয়ে পড়, তুই ঘুমিয়ে পড়। আমার ছেলেকে আমি আবার একটুখানি থাবড়ে দিলাম, ও ঘুমিয়ে পড়লো। জিনিসটা এবার বাড়তে লাগলো, আমার মনে হতে লাগলো আমাদের ওপর ফ্লোরে মনে হচ্ছে কেউ লাফাচ্ছে। আবার কখনো মনে হচ্ছে আমার দরজার বাইরে কেউ এসে একটা নক করছে, খুব বাজেভাবে, মানে হালকা হালকা টাক 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 এরম একটা আওয়াজ হচ্ছে। কিন্তু আমি না ঠিক আওয়াজটা বুঝতে পারছি না কে। আমি দুবার বলেছি কে বাইরে, কে, কিন্তু কোনো সাড়া পাইনি। তো ঠিক 1টা বাজবে, 12:50 ওরকম বাজে, আমি না ঠিক আমার হাজব্যান্ডের গলা পাই, কি হলো, দরজাটা খোলো, চলে এসেছি তো আমি। আমি না উঠলাম, উঠে দরজাটা যেই খুলতে যাব, বিশ্বাস করবে না, আমার না সেদিন হয়তো ভগবান সাথে ছিল, কারণ আমার হাজব্যান্ড আমাকে মনা বলে ডাকে, ঠিক আছে? ও মনা ছাড়া কোনোদিন আমায় ডাকে না। ওর যতই লেট হতো, বিহারে বলো বা কলকাতায় বলো, ওর যতই লেট হতো ও বলতো মনা গেটটা খোলো, আমি এসে গেছি। ও না আমাকে ডাকলো না। আমার কেরম একটা সন্দেহ হলো। আর না আমি যখন দরজাটা খুলতে গেলাম, আর একটা ঠান্ডা হাওয়া না মনে হচ্ছে গায়ে এসে লাগছে, আমার সারা গা ভারী হয়ে যাচ্ছে। আমার কি মনে হলো, দরজার যে হোলটা থাকে না, ওটা দিয়ে আমি একবার তাকালাম। আমি যেটা দেখলাম, হয়তো অন্য কেউ দেখলে ওখানেই স্পট ডেড হয়ে যেত। ওটা মানুষ না, একটা বয়স্ক পুরুষ, কিন্তু ওর মুখটা মানুষের মতো না, ওর মুখ দিয়ে লালা ঝরছে, আর গায়ের চামড়া একদম মানে খয়েরি খয়েরি টাইপের, আর না ফুঁসছে,
হুম, আমি না দরজাটা হালকা খুললেও আটকে দিয়ে না এক কোণায় বসে রয়েছি। আবার আওয়াজ এলো। কি হলো? দরজাটা খোলো, বাইরে দাঁড়িয়ে আছি তো। আমি আবারও কোনো আওয়াজ দিলাম না। আস্তে আস্তে গলাটা ভারী হতে থাকলো। কি হলো? দরজাটা খোলো, খোল দরজাটা, দরজাটা খোল। আমি প্রচণ্ড চিৎকার দিতে লাগলাম। আমার আমার হাজব্যান্ডকে আমি ফোন লাগালাম। আমার হাজব্যান্ড ফোনটা তুলছে না, নট রিচেবল করে যাচ্ছে। তার ঠিক আধ ঘন্টা পরে এরকম হয়ে যাচ্ছে, মানে দরজায় কেউ মানে প্রচণ্ড জোরে বাড়ি দিচ্ছে পেছন থেকে, আর একটা ভারী গলা ফুঁসছে আর আমাকে ডাকছে, হ্যাঁ দরজা খোল, দরজা খোল, দরজা খোল। তার ঠিক আধ ঘন্টা পরে একটা আওয়াজ আসে, মনা কি হলো? দরজাটা খোলো, আমি এসে গেছি তো। আমি না প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমি আর দরজা খুলতে চাইছি না। হঠাৎ করে আমার ফোন বেজে উঠে আমি প্রচণ্ড চিৎকার করি, আর বাইরে থেকে আওয়াজ আসে, মনা কি হলো, কি হলো মনা? আমি ফোনটা তুলে বলি, কে কে বলছেন আপনি? আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও। আমার ওই পার থেকে, ফোনের থেকে আমার হাজবেন্ডের আওয়াজ এলো, আরে আমি দাঁড়িয়ে রয়েছি বাইরে, আসো। আমি না ঠিক সত্যি কথা বলছি তোমাদেরকে, হামাগুড়ি দিতে দিতে দরজার সামনে যাই। গিয়ে যে হোলটা ছিল ওটা দিয়ে দেখি আমার হাজবেন্ড দাঁড়িয়ে রয়েছে। আমি হালকা করে দরজাটা খুলে ওকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে থাকি। কিন্তু সেদিন আমি ওকে আর কিছু বলি না যে কি হয়েছে। আমি পুরোটাকে স্কিপ করে যাই। দেন সেই দিনই পরের দিন সকালবেলা ঠিক 8টা, সাড়ে 8টা, 9টা বাজে। আমার হাজব্যান্ড আর কাজে যায় না, মানে ও এই জিনিসটা দেখে ও বুঝতে পারে যে আমার সাথে খুব বাজে কিছু হয়েছে। আমার হাজব্যান্ড ওই দিনটা সারাদিনটা বাড়িতে ছিল। সত্যি কথা বলতে কিচ্ছু একটু ফিল করিনি আমি, মানে কোনো ভয়ও পাইনি, কিছুই না। মানে হয়তো আমরা 3জন ছিলাম, হাসাহাসি করছিলাম, টিভি দেখছিলাম, গল্প করছিলাম, সেটার জন্য হতে পারে। বাট রাতের দিকে আমার না মনে হচ্ছিল কেউ একটা আমাকে দেখছে পুরো আমার খাটের পাশে বসে। মানে আমি একদম এক সাইডে আমি শুতাম, মাঝখানে আমাদের বেবি শুতো, আর ওই সাইডে আমার হাজব্যান্ড শুতো। তো আমার কোনাটায় মনে হচ্ছে কেউ বসে না আমাকে দেখছে, আর আমার না গাটা পুরো ভারী হয়ে যাচ্ছে। আমি কি করলাম, আমার ছেলে আর হাজব্যান্ডের হাতটাকে জড়িয়ে ধরলাম। তারপরে সেরকম অসুবিধা হয়নি। পরের দিন আমার হাজব্যান্ড আসার আগে আমার যে 4তলায় হাজব্যান্ডের বন্ধু থাকতো, একসাথে কাজ করতো, ওই দাদার ওয়াইফকে বলল, তুমি একটু থেকো তো ওর সাথে। উনি বলল ঠিক আছে। তারপর না আমি ঠিক দুপুরবেলা ওরকম মনে হচ্ছে, আবার ভয় ভয় লাগছে, আমি আমার ছেলেকে নিয়ে না ওনার রুমে যাই। তো উনি জেগেই ছিল। উনি অনেক রকম গল্প করতে করতে না আমি সব খুলে বললাম, জানো তো দিদি, আমার সাথে না এরকম এরকম ঘটছে। ও যেটা বলল সেটা শুনে আমার মানে প্রচণ্ড মানে ভয় পেয়ে গেলাম। জিনিসটা ঠিক এরম ছিল, উনি বললেন, দেখো আমরা তো কলকাতার, তোমরা বিহার থেকে এসছো, তো যারা বাইরে থেকে আসে তাদেরকে এই হোটেলাররা এই রুমটা প্রোভাইড করে। এই রুমের মধ্যে একজন বয়স্ক বিহারি লোক গলায় দড়ি দিয়ে মারা গেছিল। লোকটা একটা মেয়ের সর্বনাশ করেছিল। যখন পাড়ার সবাই বা ফ্ল্যাটের সবাই জানতে পেরে যায়, তখন লোকটাকে মারতে আসে। ওই ভয়ে লোকটা কি করে, বদনাম আর মার খাওয়ার ভয়ে বাইরে দিয়ে গেটটা আটকে নিজের গলায় দড়ি দিয়ে দেয়। যারা বাইরে থেকে আসে তাদেরকে ওই রুমটা প্রোভাইড করে। এমনকি রাত 10টার পরে আমরা সবসময় লিফট ইউজ করি, কেউ 2তলার সামনে দিয়ে যায় না। আমার সারাটা শরীর ভারী হয়ে যায়। আমার মনে হতে থাকে ওই রুমে আমি আর থাকতে পারবো না, বাঁচতে পারবো না। কিন্তু ওই দিদি খুবই ভালো ছিল, না বললেই নয়। ওই দিদি আমায় বলেছে, তোমার যতক্ষণ হাজব্যান্ড না আসবে তুমি এখানে থাকতে পারো। তো সেই দিন না আমি এই কথাগুলো শুনে এতটাই ভয় পাই যে আমি ওই দিদিকে বলি, আচ্ছা দিদি ঠিক আছে, আজকে একটুখানি তোমার ঘরে থাকতে দেবে? তো উনি বলে যে আমার হাজব্যান্ড তো একই সাথে আসবে, তোমার হাজব্যান্ডের সাথে থাকো, কোনো অসুবিধা নেই। তো আমরা দুজন একসাথে ছিলাম, গল্প টল্প করছি। আমার হাজব্যান্ড আসে, এসে আমাকে ফোন করে যে আমি দাঁড়িয়ে রয়েছি, তুমি আসো। আমি নিচে যাই। বিশ্বাস করো, যেটা আমি দেখলাম সেটা হয়তো
কেউ না দেখলে বুঝবে না, ওখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়েই ছিল না। ফ্ল্যাটের দরজার সামনে এক গাদা মানে ছিপছিপা রক্ত পড়ে রয়েছে, আর না চারিদিক নিস্তব্ধ। আমি আমার ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আর মনে হলো আমার ঘাটটাকে কেউ একটা মানে চেপে ধরলো পেছন থেকে, আর রুমের দিকে ধাক্কা দিচ্ছে রুমে ঢোকার জন্য। আমি আর কোনো দিকে না থাকি রুমে ঢুকে পড়লাম। রুমে গিয়ে দেখলাম সব মানে ওলট পালট, বিছনার চাদর, রান্নাঘরের বাসনপত্র সব ওলট পালট হয়ে রয়েছে। আমার সারাটা শরীর ভারী হতে থাকলো, আমার মাথা টাথা সব ঘুরিয়ে গেল যে কি হচ্ছে। হঠাৎ করে না আমি ভয়তে একদিকে কুঁকড়ে বসে বললাম, এমনকি দরজাটা বন্ধ আটকালাম না। হঠাৎ করে দুটো পা দরজার সামনে দাঁড়ালো, আর আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পায়ের নখগুলো প্রচণ্ড বড় আর কালো পা। আমার তারপরে আর কিছু মনে ছিল না। আমার হাজব্যান্ড যখন আসে আমাকে ওই অবস্থায় দেখে আমার সারাটা শরীর, সারা অঙ্গে, সারা ফুল বডি, একটা মেয়ের সব জায়গাতে মানে একদম আঁচড়ের দাগ ফেলে দিয়েছে। মানে এত নিষ্ঠুরভাবে অত্যাচার মানে মানুষও মানুষের সাথে করে না, এরম ব্যাপার। আমার হাজব্যান্ড খুব ভয় পেয়ে যায়। যে ওনার ছিল তার সাথে কথা বলে, আর ওনার না খুব রুডলি কথা বলে আমার হাজব্যান্ডের সাথে, যে যা করার করো, এই সেই ওই সেই। লাস্টে আমার হাজব্যান্ড বলে, হয়তো আমি না খেতে পেয়ে মরে যাব না, কিন্তু এইখানে থাকলে হয়তো মরে যাব, চলো আমরা বিহারে চলে যাব। আমার হাজব্যান্ডের স্যালারি হলো তারপরের দিন আমরা বিহার যাবো বলে টিকিট কাটলাম। সব থেকে বড় যেটা, আমরা বিহার যে যাব না, টিকিটটা হঠাৎ করে ক্যান্সেল হয়ে যায়, কিন্তু আমার হাজব্যান্ড ক্যান্সেল করেনি। আমরা যখন ট্রেনের ওখানে যাব না, তখনই হঠাৎ করে টিকিটটা বলছে আপনার ক্যান্সেল হয়ে গেছে। আমরা বিহারের আর ট্রেনটা ধরতে পারি না। আমরা সারাটা রাত স্টেশনে থাকি। সকাল হলে আমরা ভাবি যে আমরা রানিং ট্রেনে বেরিয়ে যাব। তো আমার হাজব্যান্ড, রাত তখন বাজে 2-3, আমরা স্টেশনে বসে রয়েছি আমি আর আমার ছেলে। আমার হাজব্যান্ড একটা দোকান ছিল, ওখান থেকে একটা সিগারেট কিনলো। সিগারেটটা ধরিয়ে রোড থেকে এই পারে স্টেশনে আসবে, পুরো রোড ফাঁকা। হঠাৎ করে একটা বাইক কোথা থেকে আসলো আমি বুঝলাম না, আমার হাজব্যান্ডকে প্রচণ্ড জোরে একটা বাড়ি দিল। আমার হাজব্যান্ড ছিটকে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে না আমার হাজব্যান্ডের মাথা ফেটে গল গল করে রক্ত। আমি দৌড়ে গেলাম, আমি বুঝতে পারছি না কি করব। হ্যাঁ, সেই টাইমে দোকানদার যিনি ছিলেন উনি খুব ভালো ছিলেন। উনি আমাকে সঙ্গে সঙ্গে একটা ড্রাইভারের খোঁজ দেয়, উনি নিজেই ডাকে ফোন করে। আমার হাজব্যান্ডকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। 3 দিনের আমরা ওখানে আটকে যাই। আর এই 3টে দিন আমার শরীরে নানান জায়গায় ক্ষত হতে থাকে। আমি বুঝতে পারছি না সেটা কেন হচ্ছে। একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেই সম্পর্ক হয়, আমার মনে হচ্ছে কেউ আমার সাথে ওরকম সম্পর্ক করছে রাতে, আমি যখন হসপিটালে শুয়ে আছি, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। আর আমি না খুব বাজে বাজে স্বপ্ন দেখছি, আমার হাজব্যান্ড গলায় দড়ি দিয়ে দিচ্ছে, আমার হাজব্যান্ড মারা গেছে, খুব বাজে বাজে। শেষে না আমি ওই দিদিকে ফোন লাগাই। ওই দিদি আমাকে একটা পুরোহিতের নাম্বার দেয়। উনি না আমাকে দেখেই বলে, এখানে ঢুকবি না, বাইরে দাঁড়া, আমি আসছি। আমি ওনার ইয়েতে গেছিলাম, মানে ওনার মন্দিরে যেখানে উনি পুজো করতো। উনি বাইরে এসে আমাকে আগে গঙ্গার জল ছেটালো, আর একটা ঘরে নিয়ে গিয়ে না এবার উনি বললো, আর ঘরটা না চারিদিকটা কত সুন্দর ঠাকুরে ভর্তি, বজরংবলী রয়েছে, অনেক সুন্দর লাগছে ঘরটার মধ্যে। আর নিজেকে না ঘরটায় ঢোকার সঙ্গে সঙ্গে হালকা মনে হচ্ছে। উনি বলল, তোকেও যেতে দেবে না, ও তোকে মারবে, আর তোর বাচ্চাকেও মারবে, তোর হাজব্যান্ডকেও মারবে, আর তোকে ওয়াইফ বানিয়ে নিজের সাথে নিয়ে যাবে। তো এইসব শোনার পরে আমি একটু ভয় পেয়ে গেলাম। শেষে উনি আমাদের একটা তাবিজ দিল, বললো এটা তোর হাজব্যান্ডকে গিয়ে বেঁধে দে, আর এই জলটা তোর হাজব্যান্ডের সারা গায়ে ছড়িয়ে দিবি। আমি বললাম ঠিক আছে, আমি সেটাই করলাম। আমার হাজব্যান্ডের গায়ে তাকাটা বাঁধলাম, আমার গায়ে তাকাটা বাঁধলাম, আর গায়ে জল ছিটিয়ে দিলাম। আর উনি এটাও বলল, তোরা এখানে যা যা জামা কাপড় এনেছিলি, এমনকি তোর ছেলের, সব জ্বালিয়ে দিবি বিহারে নিয়ে গিয়ে। আমি সেটা করলাম। আর উনি আমাকে কিছু মন্ত্র বলেছিল ওটা দিনে 108 বার পাঠ করতে। আমি করি, বজরংবলীর পাঠ করি। আস্তে আস্তে না আমাদের মনে হয় আমাদের সারা শরীর হালকা হয়ে গেল। এমনকি বিহার যাওয়ার পরেও আমাদের শরীরে একটা
কেমন হতো, আমরা মনে করতাম আমাদের সাথে কেউ একটা চলে এসছে এখানে। আস্তে আস্তে যখন সব নর্মাল হলো, তারপরে সব ঠিক হয়ে গেল। কিন্তু এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা বিরাট 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 ভয়ঙ্কর জিনিস। তো তোমাদের যদি ভালো লাগে, রিতম পড়ে শুনিও গল্পটা। প্রথমে বলি, গল্পটা আমার আজকের গল্পটা কিন্তু মারাত্মক ভয়ানক লেগেছে। সত্যি কথা বলতে, আমি যখন গল্পটা পড়ছিলাম না, আমার এই ঘরটা পুরো অন্ধকার, আর আমি যখন পড়ছি আমার লিটারেলি ভয় লাগছিল। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর গল্পটা আমাকে লিখে পাঠানোর জন্য। আর হ্যাঁ, তোমাদেরও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টে দিদিকে জানিও কেমন লাগলো ঘটনাটা। আর হ্যাঁ, আমার ডিসক্রিপশনে আমার মেল আইডি আছে, তোমরাও তোমাদের জীবনে ঘটে যাওয়া বা কোনো শোনা গল্প যদি লিখে পাঠাতে চাও অবশ্যই পাঠিও, আমি আমার ভাষায় অবশ্যই পড়ে শোনানোর চেষ্টা করব। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার ফিরে আসবো নতুন কোনো ভয়ের গল্পের সাথে, নতুনভাবে ভয় পাওয়াতে। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো গল্পের সাথে। টাটা।